আমাদের রাজনীতিটাকে আমাদের দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। আমরা মাঝে মাঝে অনেকেই বলি মাদক সম্রাটদের থেকে এদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেয় না। আপনারা দেখেন না বাজারে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, আপনি দেখবেন রাজনীতিবিদরা নীরব থাকে। কারণ নির্বাচনের আগে এই রাজনীতিবিদরা ওই ব্যবসায়িক সিন্ডিকেট থেকে চাঁদা তুলে তারা নির্বাচনের কার্যক্রম পরিচালনা করে। সেজন্য নির্বাচনের পরে ওই ব্যবসায়ীরা যারা রাজনৈতিক দলগুলোকে ডোনেট করেছে তারা যখন জনগণের বিরুদ্ধে গিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়ায় তখন রাজনীতিবিদরা কাঠের চশমা পরে সংসদে শুধুমাত্র প্রধানমন্ত্রীর গুণগানে ব্যস্ত থাকে। আর আমরা যখন কথা বলতে চাই তখন স্পিকার আমাদেরকে বলে এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ। এটা ভাবার দরকার নাই, আমরা শুধুমাত্র সংসদে কথা বলবো। সংসদে যদি আপনি আমাদেরকে কথা বলতে না দেন আমরা সংসদের বাইরে কথা বলবো, জনগণের সাথে কথা বলবো। আমাদেরকে কথা বলা থেকে বিরত রাখতে পারবেন না। চট্টগ্রামে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনেরা তারা বন্যার পানির মধ্যে তারা বসবাস করছে, ঠিক মতো খাবার পাচ্ছে না, থাকার জায়গা বলতে কিছু নেই, বাড়ি ঘর গবাদি পশু সামান্য ব্যবসার একটা অবলম্বন থেকে শুরু করে শেষ যে রাতে ঘুমানোর আশ্রয়স্থল সবকিছু তাদের পানিতে ভেসে যাচ্ছে। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, প্রত্যেকটা রাজনৈতিক দলকে অনুরোধ করব, এখানে দলাদলির কিছু নাই, ভেদাভেদের কিছু নাই, দল মত নির্বিশেষে সবাই মিলে একসাথে আমাদের ওই বন্যার্ত ভাইদের জন্য আমরা কাজ করুন। আপনারা একসাথে মিলে যদি কাজ করি আমরা, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভাইদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি তারা সাহস পাবে, তারা খুব শীঘ্রই তাদের পুরনো যে সহায় সম্বল সবকিছু তৈরি করে অন্তত একটা স্বাভাবিক জীবন শুরু করতে পারবে। আমরা সরকারকে বলতে চাই অতি জরুরি অবস্থা ঘোষণা করে আপনার সরকার থেকে শুরু করে মন্ত্রণালয়ের স্পেশাল ফোর্স দিয়ে আমাদের ওই ভাই বোনদের আপনারা পাশে দাঁড়ান। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে বিগত দিনের জুলুম নির্যাতন অপকর্ম আর বাংলাদেশের মানুষকে সহ্য করতে হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা সরকারি অফিস আদালত মানুষের সেবার একটা আশ্রয়স্থল হয়ে উঠবে। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মিডিয়া জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলবে। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে রাজনৈতিক দলগুলো নিজের মধ্যে হানাহানি বন্ধ করে জনগণের জন্য ভালো কাজ করার প্রতিযোগিতা করবে। কিন্তু আমরা দেখলাম 24শে জুলাই অভ্যুত্থানের পরে আবারও সেই পুরনো রাজনৈতিক প্রতিযোগিতা, আবারও জাতীয়তা যে স্বার্থ, দেশের মানুষের যে স্বার্থ, সেই স্বার্থের আগে দলীয় স্বার্থ, ব্যক্তিগত, গোষ্ঠীগত, প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাওয়া শুরু করলো। আমরা দেখলাম একটা গোষ্ঠী চাঁদাবাজিতে লিপ্ত হলো, কেউ নতুন করে মাদক ব্যবসায়ীদের শেল্টার দেওয়া শুরু করলো, কেউ নতুন করে জমি দখল করা শুরু করলো, কেউ নতুন করে
যত অপকর্ম হবে এই দায়ও আপনি কোনোদিন এড়াইতে পারেন না। আমরা যতবারই ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, ততবারই রাজনৈতিক করার সুবাদে আমাকে এত বেশি মামলা জর্জরিত করা হয়েছিল। আপনারা ভাবুন যে সেই 25 বছর আগে থেকেই আমাকে বারবার কারাগারে যেতে হয়েছে। আমি যখনই আমার প্রতিষ্ঠানে গিয়ে বসছি, যেহেতু রাজনীতি করি, রাজনীতি কিন্তু নিজের পকেট থেকেই অর্থ ব্যয় করে করতে হয়, করার জন্য চেষ্টা করেছি বারবার, কিন্তু ততবারই দেখা যায় আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ এসে, ডিবি পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাচ্ছে বারবার। একবার গ্রেফতার হলে 3 বছর 4 বছর লম্বা সময় কারাগারে থাকতে হতো। তাহলে দেখা যায় আমাদের ব্যবসা একেবারে ব্যর্থতায় পর্যবসিত হইতো। এই কারণে বারবার আমরা ব্যর্থ হয়েছি। আমার রাজনৈতিক কর্ম, আমার জীবন শুরু করেছিলাম ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। তো আমরা একটি ব্যবসায়িক বান্ধব এলাকায় বসবাস করে আসছি দীর্ঘদিন যাবৎ। আমাদের পূর্বপুরুষরা সেই পুরাতন ঢাকা, যেহেতু ব্যবসাগুলো কিন্তু পুরাতন ঢাকা কেন্দ্রিক, সেইখান থেকে আমরা রাজনীতির পাশাপাশি ব্যবসাও শুরু করেছিলাম, বহুবার ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। কারণ আমাদের এই ব্যর্থতার প্রধান অন্তরায় ছিল রাজনৈতিক অস্থিরতা। তো আমরা গতকালও দেখেছি যে আমাদের গুলিস্তান কেন্দ্রিক একটি মামলা হয়েছিল, রাজনৈতিক মামলা। সেটার কারণে গতকাল আমাদের এনসিপির একজন নেতাকে গ্রেফতার করেছে। তো আমি ডিসিকে ফোন করলাম যে ওনার নামে তো কোনো এজাহারভুক্ত আসামিও না, ওনার নামে আপনার মামলা করেছেন, ওনাকে গ্রেফতার করেছেন, ওনাকে কেন গ্রেফতার করলেন? বললো যে এখানে একটা গন্ডগোল হয়েছে, এই কারণে ওনাকে গ্রেফতার করতে হয়েছে। আমি কি ভিডিও ফুটেজও নাই, এজাহারও উনি আসামি নন, তারপর ওনাকে গ্রেফতার করলেন, ওনাকে কি ছাড়া যায় না? উনি বললেন যে দেখেন এটা রাজনৈতিক বিষয়, এখন এটা ছাড়া যাবে না। একটিবার ভাবুন যে আমাদের এই সহকর্মী যদি 2 মাস কারাগারে থাকতে হয়, তাহলে এই ব্যবসা কি ওনার থাকবে? নিশ্চয়ই উনি এই ব্যবসা থেকে প্রচুর একটা লস নিয়ে তাকে বের হয়ে আসতে হবে। তার কাজে আমি মনে করি যে আজকের এই উদ্যোগটা, আমরা দীর্ঘ 30 বছর যাবৎ একটি দলের সাথে সম্পৃক্ত ছিলাম, কোনোদিনও আমাদেরকে এইভাবে আজকে বোঝানো হয়নি যে রাজনীতির পাশাপাশি আপনার ব্যবসাকে নিজেকে সফল করতে হবে। আজকে এখান থেকে এসে যে জিনিসটি উপলব্ধি করতে পারলাম, আমি মনে করি আবার নতুন করে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, আমরা যারা আবার স্বপ্ন দেখি রাজনীতির পাশাপাশি, আমরা আবার নিজেকে ব্যবসায়িক বান্ধব হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন যে আমরা যাতে পরস্পরে ব্যবসার মাধ্যমে এবং রাজনৈতিক অস্থিরতা যাতে দূরীকরণ হয় বাংলাদেশ থেকে, তাহলে আমি মনে করি ক্ষুদ্র উদ্যোক্তারা এখান থেকে সুফল পাবে। আর না হয় আমাদের গতকাল যে আমাদের সহযোদ্ধা গ্রেফতার হয়েছে, সে যদি দীর্ঘদিন কারাগারে থাকে, তাহলে কিন্তু তার ব্যবসা কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। তো আমি মনে করি এই অস্থিরতা দূর করতে হবে। আমাদের মাননীয় বিরোধী দলীয় হুইপ যে আশা প্রত্যাশা নিয়ে এই বাংলাদেশকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন, আমরা ইনশাল্লাহ ওনার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই। আমাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স নাই বললেই চলে। অর্থাৎ আপনি যদি ব্যাংকে যান, যে ডকুমেন্টেশনের কথা আমার আগের বক্তা বলেন, উনি একজন ব্যবসায়ী, উনি ডেফিনেটলি জানেন, এর বাইরেও আপনার আনসিকিউর্ড লোন হিসেবে আপনাকে 15 থেকে 16% ইন্টারেস্ট দিতে হবে। 15 থেকে 16% ইন্টারেস্ট দিয়ে আপনি কীভাবে ব্যবসা করতে পারবেন? আর বাংলাদেশে এখনও পর্যন্ত এসএমইদের জন্য কোনো ইকুইটি ফাইন্যান্সিংয়ের খুব ব্যবস্থা হয় নাই। বেশ কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে, বাংলাদেশ ব্যাংকের একটা ইকুইটি ফান্ড ছিল, যেটা ব্যর্থ হয়েছে শুধুমাত্র স্বজনপ্রীতি এবং মনিটরিংয়ের অভাবের জন্য। কিন্তু ব্যাপারটা ভালো ছিল, কিন্তু আইডিয়াটা খুবই ভালো ছিল। সো ন্যাশনাল এসএমই এই অ্যাসোসিয়েশন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা একটা মেকানিজম তৈরি করতে হবে, সেটা হোক সরকারের সঙ্গে দেন দরবার করে, হোক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে দেন দরবার করে, যেন আপনারা একটা ইকুইটি ফাইন্যান্স ম্যানেজ করতে পারেন। ডেট ফাইন্যান্সিং, অর্থাৎ লোন নিয়ে ব্যবসা করতে গেলে যেই পরিমাণ সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে, যেই পরিমাণ কনস্ট্রেন্টের মধ্যে থাকতে হবে সর্বক্ষণ, ইকুইটি ফাইন্যান্সিং হলে সেটা ওইটা থেকে কিছুটা কমফোর্ট আপনারা পাবেন। ইকুইটি ফাইন্যান্সিং ছাড়া এটা সম্ভব না। থার্ড হচ্ছে, এখানে আপনারা অনেকেই আছেন যারা এসএমই ব্যবসা করেছেন, সবাই ঠেকে ঠেকে শিখতে চাচ্ছেন। সবাই যখন একটা সমস্যা আসে তখন সমাধান করেন, আবার আরেকটা সমস্যা আসে তখন সমাধান করেন। এর প্রবলেম হচ্ছে যে ইউ গাইজ ডু নট হ্যাভ এনি অ্যাক্সেস টু নলেজ। এই যে আমার আগের বক্তব্যটাকে বললেন যে কেন কোম্পানি করবেন না, এটা আসলে আমাদের যখন ব্যবসা শুরু করব তার আগেই জানার কথা। কখন আমরা কোম্পানি ফর্ম করব, কখন সোল প্রপার্টারশিপে যাব, আমরা একটা ব্যবসা শুরু করলে এটা ভ্যাট ট্যাক্সের ইমপ্লিকেশন কী। কিছুদিন আগে আমার কাছে আসলেন এক লোক, উনি বললেন ভালোই আমি ব্যবসা করতেছিলাম,
কিন্তু এখন তো আমি একটা ট্যাক্সের চিঠি এসছে, আমি তো প্রায় ফকির হয়ে যাচ্ছি। আমি চিঠিগুলো দেখলাম, আমি দেখলাম যে এনবিআর ইজ কারেক্ট। সে গত 3-4 বছরে কোনোভাবেই ট্যাক্সের আইনগুলি পড়েও নাই, দেখেও নাই, বোঝেও নাই, সে তার ব্যবসা করে গেছে। এখন এনবিআর যে তার থেকে ট্যাক্স ক্লেম করেছে এটা তো দিতে হবেই, প্লাস হয়তো অ্যাডিশনাল কিছু খরচও তাকে করতে হবে। ফলে সে আমাকে যেটা বলবে, আমি তখন পথে বসে যাব। এই যে আমাদের নলেজ গ্যাপ, এই নলেজ গ্যাপটা আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে ওভারকাম করতে হবে। তা না হলে একটা সার্টেন পর্যায় পর আপনারা কখনোই এই এসএমই যে পর্যায়ে, এসএমইর মূল উদ্দেশ্য হচ্ছে যে এসএমই না থেকে আমরা বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হব, এই এসএমইতেও আপনারা থাকতে পারবেন না। ফোর্থ হচ্ছে যে ন্যাশনাল এই এসএমই অ্যাসোসিয়েশন, আপনারা যেটা করতে পারেন, আমার একটা প্রস্তাব হচ্ছে যে আপনারা বিজনেসটাকে, বাংলাদেশের বিজনেস আইডিয়াগুলিকে সারা বাংলাদেশে ছড়ায় দেন। আজকে যেমন একটা পত্রিকা আসলে প্রতিদিন 4000 লোক ঢাকা শহরে আসছে। ঢাকা শহর ইজ স্যাচুরেটেড, অল দ্য আইডিয়াস, স্পেশালি অ্যাগ্রো বিজনেস এবং আইটি বিজনেস যে কোনো জায়গা থেকে করা যায়। আপনারা যদি এই বিজনেস আইডিয়াগুলিকে এবং এস্টাবলিশমেন্টগুলিকে এগুলিকে যদি আপনারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে পারেন, স্পেশালি অন্তত জেলা শহরগুলিতে, এবং প্রতিটা জেলা শহরে যদি বেশি না আমরা 15 থেকে 25,000 যদি নিউ এন্টারপ্রেনার তৈরি করতে পারি, তাহলে আপনি দেখবেন বাংলাদেশের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। এছাড়া আপনি ঢাকা কেন্দ্রিক যদি শুধু ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে রাখেন, ইট ইজ নট পসিবল। আর লাস্ট যে কথা হচ্ছে, আমার দেশের কথা না বললেই নয়, বাংলাদেশ ইজ ইন এ ভেরি ক্রস রোড। আমাদের যেই এসএমইর স্পেশালিটি কি, যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড বড় ইন্ডাস্ট্রি, তারা 100 টাকা আয় করার বিপরীতে তারা আবার বিদেশে প্রায় 80 টাকা পাঠিয়ে দেয় ইম্পোর্টের মাধ্যমে। কিন্তু এসএমইর মধ্যে এই জিনিসটা নাই। আর বড় ইন্ডাস্ট্রি যখন ফল করে, তখন ইন্ডিভিজুয়াল হিসেবে অল্প কিছু লোক ফল করলেও কিন্তু ইকোনমির উপর চাপটা অনেক বেশি যায়, যেটা আমাদের মধ্যে এখন যাচ্ছে। বড় বড় ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাক্টরিগুলো ক্লোজ হয়ে যাচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে যে, কোয়েশ্চেন হচ্ছে যে, ডু উই হ্যাভ এনি গুড নিউজ? আমাদের কি সামনে কোনো গুড নিউজ আছে কি না? আমি মনে করি না যে আমাদের খুব রিসেন্ট ভবিষ্যতে আমাদের কোনো ভালো সংবাদ আমরা পাবো। এটা স্বাভাবিক। 17 বছরের একটা নির্মম পরিস্থিতির পরে এত পরিমাণ ব্যাংক ডিফল্ট, সারা দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডিফল্ট বাংলাদেশে, এর মধ্যে থেকে আবার রিকভার করা এটা তো সহজ হবে না। দায়িত্বটা আসলে এখন যে আমাদের স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আছে, তাদের উপরেই অটোমেটিক্যালি তাদের উপরেই আছে। কারণ হচ্ছে কি, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজগুলি মোস্টলি সাস্টেইনেবল, লোকাল কালচারের মধ্যে থাকে, লোকাল ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে, লোকাল লেবার ব্যবহার করে, এবং তাদের মধ্যে কিছু এক্সপোর্ট ওরিয়েন্টেশন আছে, এটাই। সো এখন আমাদের এসএমই যদি ফেল করে, তাহলে আমাদের ইকোনমি সামনে একটা ভয়াবহ ডিজাস্টারের মধ্যে দিয়েও যাবে। কারণ আগামী 1 বছরের মধ্যে আমি দেখতে পাচ্ছি না যে খুব বড় ধরনের কোনো বড় বিগ ইনভেস্টমেন্ট আসবে, গ্লোবাল ইনভেস্টমেন্ট আসবে, কিংবা আমাদের ইন্ডাস্ট্রিগুলো ঘুরে দাঁড়াতে পারবে। সম্ভবই না এটা। এখন সুযোগ হচ্ছে এসএমইগুলি এই ইকোনমিক এই ভ্যাকিউম না হোক, ইকোনমির যে সাস্টেইনেবিলিটি ধরে রাখবার দায়িত্ব আসলে এসএমইর উপরে অটোমেটিক্যালি বর্তেছে। সো আমি আর বেশি কথা বাড়াবো না। আমাকে এখানে আপনারা দাওয়াত দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমি দোয়া করি এবং আমি আশা করি, আমি আকাঙ্ক্ষা করি যে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন শুধু যে একটা রাজনৈতিক দলের উইং হিসেবে না, বরঞ্চ ব্যবসায়ীদের একজন মুখপাত্র হিসেবে কাজ করবে আনবায়াসলি। এবং তারা, আমার আশা এবং আকাঙ্ক্ষা এই যে তারা বাংলাদেশের 70% মানুষ 40 বছরের নিচে, এবং তাদের সকলের ভেতরে একটা করে উদ্যোগ আছে বলে আমরা মনে করি। তাদের সেই বিজনেস উদ্যোগগুলিকে নার্চার করবে এবং সারা দেশে তাদের এই আইডিয়াগুলিকে ছড়িয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ।